আচ্ছা, তো আমরা হচ্ছে কোষ সম্পর্কে পড়ছিলাম। কোষের মধ্যে প্রথমে আমরা কোষের হচ্ছে যে ডেফিনেশন সেটা সম্পর্কে আলোচনা করেছি, আবিষ্কার কে করেছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, কোষ তত্ত্ব বা সেল থিওরি সম্পর্কে আলোচনা করেছি, কোষের গঠন সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, কোষ পর্দা সম্পর্কে আলোচনা করেছি, কোষ প্রাচীর সম্পর্কে আলোচনা করেছি, তারপর সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরে কোষীয় অঙ্গাণু, আমরা এই কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে ডিসকাশন করছিলাম। তো এরপরে যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে আজকে রাইবোজোম। ঠিক আছে, দেখো রাইবোজোম জিনিসটা কি। দেখো রাইবোজোম হচ্ছে কোষের আমরা জানলাম কি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, পুরোটা সম্পর্কে আমরা জেনেছি সাইটোপ্লাজম কি নিউক্লিয়াস কি। সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং এন্ডোপ্লাজমিক যে জালিকার গায়ে কিছু ছোট ছোট গোলাকার রাইবোপ্রোটিন নির্মিত বস্তু পাওয়া যায়, অঙ্গাণু পাওয়া যায়। রাইবোপ্রোটিন মানে আমাদের যে দেখো আমাদের যে অঙ্গাণু বলো উৎসেচক বলো সবকিছু প্রোটিন নির্মিত। ঠিক আছে, আমাদের বডির ক্ষেত্রে এই জন্য প্রোটিন এতটা গুরুত্বপূর্ণ বলেছিলাম। বলে কি হয়, রাইবোপ্রোটিন নির্মিত, সেই জন্য রাইবোজোম বলা হয়, পর্দাবিহীন হয় এবং এরা কি করে প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষ মানে প্রোটিন তৈরিতে সাহায্য করে। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় রাইবোজোম। ছবি দেওয়া আছে পাশে। প্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, বিজ্ঞানীর নাম ছিল বিজ্ঞানী ক্লড। তিনি সর্বপ্রথম প্রাণী কোষে এই দানা দেখতে পান, এই জন্য রাইবোজোমকে আমরা বলে থাকি কি ক্লডের দানা। খুব গুরুত্বপূর্ণ, ক্লডের দানা কোন কোষীয় অঙ্গাণুকে বলা হয়ে থাকে, রাইবোজোমকে বলা হয়ে থাকে, কারণ বিজ্ঞানী ক্লড এটা প্রথম আবিষ্কার করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, মনে রাখতে হবে। এবার প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক আর মেসোক্যারিওটিক আমরা পড়েছি। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষের ক্ষেত্রে কি হয়, রাইবোজোম দুটি অধ একক নিয়ে গঠিত হয়েছে। এর মধ্যে একটা ছোট হয় আর একটা বড় হয়। অধ একক মানে যেটাকে আমরা কি বলবো, অধ একক মানে দুটো মোটা কোনো একটা সিট টাইপের। ঠিক আছে, একটা বড় হয় একটা ছোট হয়। রাইবোজোমের একক পরিমাপ করা হয় এদের থিতিয়ে পড়ার গুণাঙ্ক হিসাবে। থিতিয়ে পড়া মানে যেহেতু প্রোটিন নির্মিত হয় কোষীয় অঙ্গাণু, একটা টাইমে থিতিয়ে পড়া মানে যেমন চিনি জলে হচ্ছে যদি কোনো কিছু কাদা গুলিয়ে দিই তাহলে থিতিয়ে পড়ে, সেরকম এগুলো কি থিতিয়ে এর যে গাত্রে, প্রাণী কোষের যে গাত্রে তার মধ্যে পড়ে। এই জন্য এর একক পরিমাপ করার জন্য এর গুণাঙ্ক করা হয়। প্রথম আবিষ্কার করেছিল সেডবার্গ বলে একজন বিজ্ঞানী, সেই জন্য এটাকে সেডবার্গ একক বা এস দিয়ে ডিপেন্ড করা হয়। এই জন্য প্রোক্যারিওটিক কোষে এরকম দু ধরনের থাকে রাইবোজোম, আমরা বললাম 70S, আর ইউক্যারিওটিক কোষে 70S 80S দু ধরনেরই থাকে। স্পেসিফিক্যালি 80S টা বেশি পরিমাণে থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষে 70S 80S দু ধরনের রাইবোজোমই কিন্তু দেখতে পাই। খুব গুরুত্বপূর্ণ রাইবোজোম, আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কোষীয় অঙ্গাণু, এই জন্য আমরা এটাকে প্রোটিন ফ্যাক্টরিও বলি। এরপরে গলগি বস্তু। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি হয়, সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের মাঝে অবস্থিত নলাকার কিংবা চ্যাপ্টা থলির মতো ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরের ন্যায় একক পর্দা ঘেরা ক্ষরণ কার্যে নিয়োজিত যে সকল অঙ্গাণু থরে থরে সাজিত তাদের বলা হয় গলগি বস্তু। ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে চ্যাপ্টা থলির মতো গহ্বর যে দেখা যায় তাকে আমরা বলি গলগি বস্তু। কে আবিষ্কার করেছিল, প্রথম বিজ্ঞানী ক্যামিলো গলগি সর্বপ্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে গলগি বস্তু দেখতে পান। কি কাজ করে, খাদ্যদ্রব্যের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, নানা প্রকার সংশ্লেষিত বস্তুকে স্থানান্তরিত করতে সাহায্য করে, হরমোন নিঃসরণে সাহায্য করে এবং কোষ প্রাচীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। গলগি বস্তু সাইটোপ্লাজমে চ্যাপ্টা থলির মতো গহ্বর থাকে, এগুলোকে আমরা বলি গলগি বস্তু, সাইটোপ্লাজমে থাকে। ক্যামিলিও গলগি আবিষ্কার করেছিলেন কোথায়, পেঁচা এবং বিড়ালের স্নায়ু কোষে। আমাদের যে নার্ভ সেল হয় সেরকম পেঁচা বিড়ালেরও তো নার্ভ কোষ রয়েছে, সেখানে গলগি বস্তু দেখা যায়। কাজটা গুরুত্বপূর্ণ, আমাদের সঞ্চয় ভাণ্ডার হিসাবে সাহায্য করে, মানে হরমোন নিঃসরণে সাহায্য করে আর কোষ প্রাচীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। কোষ প্রাচীর গঠনে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে, তার মধ্যে গলগি বস্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, এবার প্লাস্টিড।
দেখো প্লাস্টিড উদ্ভিদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কি কাজ করে? উদ্ভিদ কোষে অবস্থিত দুটি পর্দা বেষ্টিত বিশেষ বিপাকীয় কার্যে লিপ্ত রঞ্জক যুক্ত হয় অথবা রঞ্জক বিহীন হয়। রঞ্জক যুক্ত হয় বা রঞ্জক বিহীন হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা প্লাস্টিড বলি। কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়া, ছত্রাক, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি কোষে কিন্তু প্লাস্টিড দেখা যায়। ওকে, বর্ণের তারতম্য অনুসারে প্লাস্টিডকে তিনটি ভাগে ভাগ করা হয়। যে বর্ণ রয়েছে বর্ণের তারতম্য অনুসারে প্লাস্টিডকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম কি? প্রথম লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড। কি কি হয়? লিউকোপ্লাস্ট, লিউকো কি হয়? লিউকো বর্ণরঞ্জকহীন, এই জন্য বর্ণহীন হয় লিউকোপ্লাস্টিড, যেটা কি উদ্ভিদের বিভিন্ন বিপাকে সাহায্য করে। জেনারেলি এটা কি হয়? গাছের যে মূল মানে যে মূল অংশ, সেখানে আমরা এই প্লাস্টিডটা দেখতে পাই। ক্রোমোপ্লাস্টিড কি? ক্রোমোপ্লাস্টিড সবুজ ছাড়া অন্যান্য যে কালার হয়, ফুলের বিভিন্ন রং হয়, পাতা তো গ্রিন হয়, এবং বিভিন্ন ফলকে যে আকর্ষণীয় রং, মানে গ্রিন ছাড়া, সবুজ ছাড়া, মনে রাখবে সবুজ ছাড়া, সবুজটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সবুজ রঞ্জক ক্লোরোপ্লাস্ট, যেটা সালোক সংশ্লেষে সাহায্য করে। সবুজ ছাড়া আর যে অন্যান্য রঙিন অংশগুলো রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিড। কি করে? পতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়ন ঘটাতে সাহায্য করে, পরাগ সংযোগ বা পরাগায়ন ঘটাতে সাহায্য করে। এবার এর আবিষ্কার দেখি আছে কিনা, নেই, এখানে একটু লিখতে হবে, ঠিক আছে? প্লাস্টিডটা একটু লিখতে হবে। পরের পেজে কি আছে একটু দেখে নি, গঠনটা, আচ্ছা শুধু গঠন আছে। ক্লোরোপ্লাস্টিড, দেখো প্লাস্টিড সম্পর্কে কিছু জিনিস লেখো। প্রথম প্লাস্টিড আবিষ্কার করেছিল কে? আবিষ্কার করেছিল যে বিজ্ঞানী, তার নাম ছিল বিজ্ঞানী হেকেল। তোমরা হয়তো নাম শুনেছ, হেকেল, বিজ্ঞানী হেকেল, তিনি প্লাস্টিড আবিষ্কার করেন। নোট ডাউন করে রাখবে, এগুলো পরীক্ষা আছে। কোন বিজ্ঞানী প্লাস্টিড আবিষ্কার করেন? বিজ্ঞানী হেকেল, তিনি প্লাস্টিড আবিষ্কার করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবার প্লাস্টিডের যে তিনটে ভাগ, এটা কোন বিজ্ঞানী করেছিলেন? বিজ্ঞানীর নাম ছিল বিজ্ঞানী সিম্পার। বিজ্ঞানী সিম্পার, তিনি কি করেন? এই প্লাস্টিডটা ভাগ করেন, যে বর্ণের উপর ভিত্তি করে প্লাস্টিডকে বিভাজন, প্লাস্টিকের যে বিভাগ, সেটা করেছিল বিজ্ঞানী সিম্পার। নোট ডাউন করে রাখবে এগুলো। লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট, আমরা তিন ধরনের পড়লাম। এবার একটা জিনিস মনে রাখবে, এই যে লিউকোপ্লাস্টিড রয়েছে, এই লিউকোপ্লাস্টিড কিন্তু তিন ধরনের লিউকোপ্লাস্টিড হয়ে থাকে। প্রথমটা কি? প্রথমটা হয় অ্যালিউরোপ্লাস্ট। বলছি জিনিসগুলো কি। অ্যালিউরোপ্লাস্ট। নাম্বার 2 কি হয়? এলিওপ্লাস্ট, এলিওপ্লাস্ট। আর নাম্বার 3 কি হয়? নাম্বার 3 হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। ঠিক আছে, এবার এই তিন ধরনের হচ্ছে কি আমাদের লিউকোপ্লাস্টিডের তিনটে ভাগ। এবার এদের কাজ তিনটে আমাদের একটু মাথায় রাখতে হবে। অ্যালিউরোপ্লাস্ট কি? অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, প্রোটিন সঞ্চয়ে সাহায্য করে। এলিওপ্লাস্ট কি? এলিওপ্লাস্ট ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে, ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে। আর অ্যামাইলোপ্লাস্ট কি করে? অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ সঞ্চয়ে সাহায্য করে, স্টার্চ সঞ্চয়ে সাহায্য করে। তাহলে প্লাস্টিড, লিউকোপ্লাস্টের তিনটে ভাগ, অ্যালিউরোপ্লাস্ট, এলিওপ্লাস্ট আর অ্যামাইলোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এলিওপ্লাস্ট কি করে? ফ্যাট সঞ্চয়ে সাহায্য করে। আর অ্যামাইলোপ্লাস্ট কি করে? স্টার্চ সঞ্চয়ে সাহায্য করে। ওকে, মাথায় ঢুকলো আশা করি। এবার ক্রোমোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আমরা দেখলাম রঞ্জক হয়, বিভিন্ন ধরনের হচ্ছে তোমার কীট পতঙ্গকে আকর্ষণ করে সাহায্য করে। এই ক্রোমোপ্লাস্টিডেরও অনেক রকমের ভাগ আছে, সে ভাগগুলো কি কি? প্রথমত রোডোপ্লাস্ট, রোডোপ্লাস্ট। সেকেন্ড কি? ফিওপ্লাস্ট,
নাম্বার 3 কি? জ্যান্থোপ্লাস্ট। জ্যান্থোপ্লাস্ট। নাম্বার 4 কি? ক্যারাটিনোপ্লাস্ট। ক্যারাটিনোপ্লাস্ট। এবার দেখো রোডো মানে কি? রোডো থেকে আমরা বুঝতে পারছি রোডোপ্লাস্ট হচ্ছে রেড, লাল রঞ্জকের জন্য এর নাম রোডোপ্লাস্ট। এটা হচ্ছে লাল রঞ্জক, ঠিক আছে। এবার এই লাল রঞ্জকটার একটা বিশেষ নাম আছে, তার নাম হচ্ছে ফাইকোএরিথ্রিন। 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 ফিওপ্লাস্ট কি? ফিওপ্লাস্ট হচ্ছে হলুদ, ইয়েলো, হলুদ রঞ্জক। হলুদ রঞ্জক ফিওপ্লাস্ট। এটা ফিওপ্লাস্ট কি? ফিউকোজ্যান্থিন। ফিউকোজ্যান্থিন। জ্যান্থোপ্লাস্ট কি? সরি, আচ্ছা হলুদ, এটা হলুদ নয়, এটাকে হলুদ বাদামি করবে, ঠিক আছে। হলুদ বাদামি। হলুদ বাদামি। আর জ্যান্থোপ্লাস্টটা হচ্ছে হলুদ, সিম্পল হলুদ। জ্যান্থোপ্লাস্ট হচ্ছে হলুদ। এটা হচ্ছে জ্যান্থিন। জ্যান্থিন নামক রঞ্জক। আর ক্যারাটিনোপ্লাস্ট কি? ক্যারাটিন হচ্ছে কমলা, অরেঞ্জ। সেই জন্য এখানের যে রঞ্জকটার নাম, তার নাম হচ্ছে ক্যারোটিনোয়েড। 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 ওকে, বলো, লিখেছো? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়ান স্যার। লিখে নাও। সিম্পার বিভাগ করেছিলেন হেকেল, মানে প্লাস্টিড আবিষ্কার। অ্যালিউরোপ্লাস্ট, এলিওপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, রোডোপ্লাস্ট, ফিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট, ক্যারাটিনোপ্লাস্ট। ক্যারাটিনোপ্লাস্ট। লাল, হলুদ বাদামি, হলুদ কমলা। প্রোটিন সঞ্চয়, ফ্যাট সঞ্চয়, স্টার্চ সঞ্চয়। হয়ে গেছে। হয়েছে? ওকে, আচ্ছা নেক্সট। এবার দেখো ক্লোরোপ্লাস্টের গঠন। এবার আর ক্লোরোপ্লাস্টের আলাদা কোনো ভাগ নেই, ক্লোরোপ্লাস্টের গঠন একটা ছবি দেওয়া আছে। ক্লোরোপ্লাস্ট জেনারেলি যেসব উন্নত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট দুটি একক দ্বারা ভেত্রিত, যার ভেতরে সমসত্ব একটা ধাত্র থাকে, সমসত্ব ধাত্র, যে ধাত্রকে আমরা স্ট্রোমা বলি। স্ট্রোমা কি হয়? পর্দার ভিতর থলির মতো স্তর থাকে, সেটাকে গ্রানা বলা হয়। এই যে দেখো গ্রানা, এটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা বলতে যে ধাত্র বা লিকুইড থাকে, যার উপরে এগুলো থলির মতো সাজানো থাকে, সেগুলোকে গ্রানা বলে। আর গ্রানা যে ছোট ছোট ভাগ হিসেবে থাকে, সেগুলোকে গ্রানাম বলা হয়। প্রতিটি গ্রানায় এরকম পরপর কতগুলি সজ্জিত চ্যাপ্টা থলি থাকে। থলিগুলি একক আবরণ দ্বারা পরিবেষ্টিত। এগুলোকে একটা একটা কি বলে? থাইলাকয়েড বলা হয়। এই যে বলা আছে পুরো যে জিনিসটা, স্ট্রাকচারটাকে গ্রানা বলা হচ্ছে, একটা একটা যে অংশ সেগুলোকে থাইলাকয়েড বলা হচ্ছে। সুন্দরভাবে দেখো ছবি দেওয়া আছে, ছবি দেখে আমরা বুঝতে পারছি। এবার ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েড পর্দার মধ্যে ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিলের অ্যাকচুয়ালি স্থান শুধু প্লাস্টিড বললে হবে না, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টিড, সেই ক্লোরোপ্লাস্টিদের মধ্যে থাইলাকয়েড পর্দা থাকে, সেই পর্দার মধ্যে ক্লোরোফিল থাকে। যে ক্লোরোফিল কি করে? আমাদের খাদ্য সংশ্লেষে সাহায্য করে। বোঝাতে পারলাম? পুরোটা টোটাল ক্লিয়ার হলো আশা করি। হ্যাঁ। ওকে, নেক্সট। এবার হচ্ছে লাইসোজোম, খুব ফেমাস। প্রাণী দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি? লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোম, যেটাকে আমরা আত্মঘাতী থলিও বলে থাকি। এটা সাধারণত কোথায় থাকে? আমাদের প্রাণী কোষে দেখা যায়, প্রাণী কোষে থাকে। সাইটোপ্লাজমে এটা দ্বিক স্তর বিশিষ্ট
লিপোপ্রোটিন, লাইপেজ মানে আমাদের লাইপো ফ্যাট আর প্রোটিন সমন্বয়ে গঠিত মেমব্রেন বা ঝিল্লি দ্বারা আবৃত অঙ্গাণুটি নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইমের বাহক হিসেবে কাজ করে, তাকে আমরা লাইসোজাইম বলি। প্রথম কোন বিজ্ঞানী দেখেছিল? দ্য ডুভে। তিনি প্রথমবার প্রাণী কোষে এটি পর্যবেক্ষণ করেন এবং এর নামকরণ করেন। তাহলে পর্যবেক্ষণ কে করেছিল? তার নামও ডুভে, আর নামকরণও তিনি করেছিলেন, কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে দুজন আলাদা। ওকে, উদ্ভিদ কোষে কিন্তু লাইসোজোম দেখা যায় না। ভেরি গুড, উদ্ভিদ কোষে কোনো লাইসোজোম থাকে না। পেঁয়াজের বীজ কোষে, ভুট্টা ও তামাকের চারা কোষে লাইসোজোম থাকে। শুধুমাত্র পেঁয়াজের বীজ কোষে আর ভুট্টা ও তামাকের চারা কোষে এই লাইসোজোম থাকে। লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ পরিপাকে অংশগ্রহণ করা, পরিপাকে অংশগ্রহণ করা, পরিস্ফুটনকালে কোষীয় উপাংশ ধ্বংস করা। যখন পরিস্ফুট হয় তখন কোষের উপাংশগুলোকে ধ্বংস করা, কোষের বিভিন্ন অংশের ধ্বংস এবং অটোলাইসিস করা, মৃত কোষ এবং পুরনো লোহিত কণিকার কোষের ধ্বংস করা, সংক্রামক ব্যাকটেরিয়া ও ভাইরাস আক্রমণ থেকে প্রতিরোধ করা, যা আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করে, প্রতিরোধ করা, তঞ্চিত রক্তকে ধ্বংস করা, ভ্রূণ বৃদ্ধির সময় খাদ্য সরবরাহ করা। খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদের লাইসোজোম। আমাদের পরিপাকে সাহায্য করে, কোষীয় অঙ্গাণু ধ্বংসে সাহায্য করে পরিস্ফুটনকালে, বিভিন্ন কোষের ধ্বংস করে, যেটাকে আমরা অটোলাইসিস বলি। অনেক সময় কি করে, আর পুরনো লোহিত রক্তকণিকা ধ্বংস করে। অনেক সময় কি করে, মানে এই ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করতে গিয়ে নিজের যে কোষ অঙ্গাণুকেও ধ্বংস করে ফেলে। এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ আমরা বলে থাকি। ঠিক আছে, কারণ অনেক সময় নিজে সুইসাইড করে ফেলে, সেই জন্য আমরা এটাকে বলে থাকি। ওকে, নেক্সট। এবার আমাদের আচ্ছা, লাইসোজোমকে পরের এতেই বলা আছে আত্মঘাতী থলি বলা হয় কেন? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা, লাইসো, ভালো করে দেখো, বলা আছে লাইসো কথার অর্থ হচ্ছে হজমকারী, আর সোমা কথার অর্থ হচ্ছে পদার্থ, মানে হজমকারী পদার্থ। কি হয়, যখন হাইড্রোলাইটিক উৎসেচক, আমাদের শরীরে বিভিন্ন ধরনের উৎসেচক হয়, সেরকম হাইড্রোলাইটিক উৎসেচকের ধারক বাহক হিসাবে সাইটোপ্লাজমে লাইসোজোম থাকে। কোষের মধ্যে খাদ্যের যদি ঘাটতি হয়, তখন কি হয়, এই লাইসোজোম, হয়তো তুমি অনেকটা সময় খাওনি, তখন কোষের মধ্যে খাদ্য ঘাটতি হলো, সেই সময় লাইসোজোমের পর্দা ফেটে যায় এবং এর মধ্যে থেকে উৎসেচক বের হতে শুরু করে। এর ফলে কি হয়, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো ধ্বংস হতে শুরু করে। এই জন্য এটাকে বলে অটোফ্যাগি। অটোফ্যাগি মানে যে নিজেকে খেয়ে নেয়, ফ্যাগি মানে খাওয়া। ঠিক আছে, অটোফ্যাগি। এভাবে চলতে থাকলে একসময় পুরো কোষটা নষ্ট হয়ে যায়। এই কারণে লাইসোজোমকে আত্মঘাতী কোষ অঙ্গাণু বা সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা আছে, তুমি দীর্ঘ সময় যদি না খাও তাহলে এটা জেনারেলি হয়ে থাকে। আচ্ছা, আবার অনেক সময় কি হয়, প্রচুর খাচ্ছ, কিন্তু শরীরে কি হচ্ছে, এমন ফ্যাট জমে গেছে যে খাবারটা কোষে পৌঁছতে পারছে না। মানে এটা কখনো নয় যে খাওনি বলে তোমার লাইসোজোম বা আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ লাইসোজোম ফেটে গেল, সেরকম না। অনেক সময় কি হয়, বেশি খেলেও আবার সমস্যা। বেশি খেলে কি হয়, সেই যে মানে এত ফ্যাট জমে গেছে শরীরে, খাবারটার কোষে পৌঁছতে পারে না, সেই কারণেও কিন্তু এটা হতে পারে। আচ্ছা, এবার সেন্ট্রোজোম কি ইউক্যারিওটিক প্রাণী কোষে সাইটোপ্লাজমে স্থিতিশীল নিউক্লিয়াসের পাশে অবস্থিত দুটি সেন্ট্রিওল সমন্বিত ক্ষুদ্র তারকা পর্দাবিহীন ঘন যে কোষ বিভাজনের সময় বেম গঠন, বা যেটাকে আমরা বেম তন্তু বলে থাকি, আমরা কোষ বিভাজনটা পড়বো তখন দেখবো, বেম তন্তু বা বেম গঠনে সাহায্য করে, তাকে বলা হয় সেন্ট্রোজোম। ওকে, প্রায় প্রতিটি প্রাণী কোষে এরকম ব্যতিক্রমী এদের দেখা যায়, প্রায় প্রতিটি প্রাণী কোষে এদের দেখা যায়। কিছু ব্যতিক্রমী উদ্ভিদ কোষেও সেন্ট্রোজোম দেখা যায়। পরীক্ষা আছে কোন উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম দেখা যায়। খুব ভালো এক্সাম্পল হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, ক্ল্যামাইডোমোনাস উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম দেখা যায়। এটা জেনারেলি প্রাণী কোষে দেখা যায় প্রায় প্রতিটি, কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে ক্ল্যামাইডোমোনাসে এটা দেখতে পাই। এই সেন্ট্রোজোম সাধারণত দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রিওল আর সেন্ট্রোমিয়ার নিয়ে আমাদের সেন্ট্রোজোম গঠিত। কি কি জিনিস, সেন্ট্রিওলটা কি, সেন্ট্রিওল হচ্ছে সেন্ট্রোজোমের মধ্যে পরস্পর সমকোণে
অবস্থিত দুটি ঘন উজ্জ্বল কণিকাকে সেন্ট্রিওল বলা হয়। দুটো সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোজোম বলা হয়। ডিপ্লো মানে দুই, আমরা যখন কোনো জিনিসকে দুই বলে থাকি তখন ডিপ্লো বলি, আর যখন তিনটা হয়ে যায় ট্রিপ্লয়েড বলি, ট্রিপ্লয়েড বলি। আর সেন্ট্রিওল দুমুখ খোলা পিপের মতো হয়ে থাকে। সেন্ট্রিওলের প্রাচীর নয়টি ত্রয়ী বা ট্রিপলেট দ্বারা গঠিত হয়ে থাকে। ঠিক আছে, সেন্ট্রিওল, সেন্ট্রিওল হচ্ছে থাকে। এবার হচ্ছে কি সেন্ট্রিওলের পরে হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে কি, সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে সেন্ট্রিওলকে ঘিরে দানাহীন সাইটোপ্লাজমের যে সমসত্ব ধাত্র অবস্থান করে তাকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। কোষ বিভাজনকালে সেন্ট্রোস্ফিয়ার থেকে আলোক রশ্মির মতো ছড়ানো অনুকাগুলিকে অ্যাস্ট্রাল রশ্মি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা মাথায় রাখবে যে অ্যাস্ট্রাল রশ্মি কি। অ্যাস্ট্রাল রশ্মি হচ্ছে কোষ বিভাজনের সময় সেন্ট্রোমিয়ার থেকে যে আলোক রশ্মি মতো নালিকাগুলি দেখা যায়, যে আলোক রশ্মির মতো ছড়ানো নালিকা দেখা যায় তাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। কোষ বিভাজনের সময় সেন্ট্রোস্ফিয়ার থেকে আলোক রশ্মির মতো ছড়ানো নালিকা দেখা যায় তাকে আমরা অ্যাস্ট্রাল রশ্মি বলি। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। সেন্ট্রিওলের মধ্যে সমকোণে অবস্থিত দুটি ঘন উজ্জ্বল কণিকাকে সেন্ট্রিওল বলা হয়। দুটো সেন্ট্রিওলকে একসাথে ডিপ্লোজোম বলা হয়। এর আকৃতি পিপের মতো হয়, ট্রিপলেট দ্বারা গঠিত। সেন্ট্রিওলের মধ্যে যে দানাহীন সমসত্ব ধাত্র অবস্থান করে, সমসত্ব ধাত্র, সেটাকে আমরা সেন্ট্রোস্ফিয়ার বলি। দুটো জিনিস মাথায় রাখবে, সেন্ট্রিওল হচ্ছে কণিকা আর সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে ধাত্র। দুটোর মধ্যে মাথার মধ্যে রাখতে হবে। সেন্ট্রিওল হচ্ছে উজ্জ্বল কণিকা আর সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে ধাত্র। সেন্ট্রোজোমের মধ্যে থাকে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার। মাথার মধ্যে সুন্দরভাবে ঢুকিয়ে নাও। কোন উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস। ওকে, আচ্ছা নেক্সট। এবার সেন্ট্রোজোমের দেখো একটা ভাগ দিয়েছে, প্রধান কাজ আর একটা ছবি দেওয়া আছে। এই যে সুন্দরভাবে সেন্ট্রোজোমের ছবি দেওয়া আছে। সেন্ট্রোজোমের মধ্যে এই যে লিকুইড যে ধাত্র অংশ সেটাকে সেন্ট্রোস্ফিয়ার বলছে, আর যে কোষীয় টাইপের অঙ্গাণু বা হচ্ছে আমরা যেটাকে বলছি সেটাকে আমরা সেন্ট্রিওল বলছি। কাজ কি? বেম তন্তু গঠনে সাহায্য করে। ওই যে বেম তন্তু গঠন হয় সেন্ট্রোজোম, যেটা কি কোষ বিভাজনে সহায়তা করে, খুবই গুরুত্বপূর্ণ। কোষ ক্রোমোজোমের প্রান্তীয় চলনে সাহায্য করে। প্রান্তীয় চলন বলতে কি? প্রান্তীয় চলন মানে ক্রোমোজোমের প্রান্তীয় চলন মানে হচ্ছে কি, যখন ক্রোমোজোম কি করে আমাদের যখন ক্রসিং ওভার হয়, মানে একটু আমি পরে বলছি কি হয়, দুটো ক্রোমোজোম এরকম থাকে, দুটো ক্রোমোজোম একে অপরের উপরে বসে, দিয়ে কি হয় এদের মধ্যে বৈশিষ্ট্যের আদান প্রদান হয়। তারপর কি হয়, এর এই অংশটা চলে গেল আর এর এই অংশটা চলে গেল, ফলে ক্রোমোজোমটা কিরকম হয়ে গেল, সাপোজ ধরো এরকম একটা ক্রোমোজোম হলো। তাহলে কি, এই যে প্রান্তীয় চলন মানে এই যে কাটা অংশটাকে এটা থেকে বেরিয়ে চলে যেতে হবে এখান থেকে, আর এটাকে এদিক থেকে বেরিয়ে চলে আসতে হবে, সেটাকে বলা হয় প্রান্তীয় চলন। মানে একদম শেষ থেকে প্রান্ত অংশ থেকে সেগুলো আস্তে আস্তে ডিট্যাচ হয়ে যায়, এটাকে বলে প্রান্তীয় চলন। ক্রোমোজোমের প্রান্তীয় চলন খুব গুরুত্বপূর্ণ। কোষে ফ্ল্যাজেলা আর সিলিয়া গঠন করে। কোষের মধ্যে ফ্ল্যাজেলা আর সিলিয়া গঠন হয়। সেন্ট্রিওল শুক্রাণুর পুচ্ছ গঠনে অংশ নেয়। সেন্ট্রিওল হচ্ছে শুক্রাণু, আমাদের যে শুক্রাণু উৎপন্ন হয়, জেনারেলি পুরুষ দেহেই শুক্রাণু উৎপন্ন হয়, পুরুষদের যে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে, যেটা আমাদের বুঝতে পারছি পুচ্ছ গঠনের কারণ ওর মধ্যে যেটা আমাদের সেন্ট্রোজোম সাহায্য করে। কোষের মধ্যে ফ্ল্যাজেলা সিলিয়া আর শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম, গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা নেক্সট আমাদের কোষগহ্বর। কোষগহ্বর বা যেটাকে আমরা ভ্যাকুওল বলি, কোষগহ্বর বা ভ্যাকুওল দেখতে ছোট বা বড় গহ্বরের মতো হয়। কোষগহ্বরের মধ্যে কোষরস বা সেল স্যাপ থাকে, কোষরস থাকে বা সেল স্যাপ থাকে। কোষগহ্বরে কোষরসে খনিজ, দ্রবীভূত রঞ্জক, জৈব অ্যাসিড, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং শর্করা থাকে। কোষরসের মধ্যে ভ্যাকুওল বলা হয়। পরিণত উদ্ভিদ কোষে কোথায় দেখা যায়? পরিণত উদ্ভিদ কোষে এগুলো থাকে এবং বৃহৎ আকারের হয়, এই জন্য এটাকে কেন্দ্রীয় ভ্যাকুওল বলা হয়। আর এই যে বলেছিলাম আমি পড়ানোর সময় প্রথমেই বলেছিলাম, প্রাণী কোষেও কিন্তু থাকে। প্রাণী কোষের এগুলো খুব ছোট হয়, উদ্ভিদ কোষে বড় হয় কম থাকে, প্রাণী কোষে ছোট হয় এবং সংখ্যায় কম থাকে, উদ্ভিদ কোষে কিন্তু বড় হয়। এটা অ্যাকচুয়ালি কথাটা উল্টো বলা আছে, মানে ভুল হয়েছে। ছোট হয় এবং সংখ্যায় বেশি থাকে, ছোট হয় বেশি থাকে, বড় হয় কম থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর প্রাণী কোষে অনেক সময় অনেক প্রাণী কোষে কিন্তু ভ্যাকুওল থাকে না, কিছু কিছু প্রাণী কোষে আবার থাকে না, কিছু কিছু জায়গায় থাকে, ডিপেন্ডস করে।
ভ্যাকুয়াল, ছবি দেওয়া আছে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ আমাদের হেড, কোষের যে মস্তিষ্ক, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি হয়? প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দা ঘেরা এবং প্রায় গোলাকার, সবচেয়ে ঘন অংশ, সবচেয়ে ডেন্স অংশ এবং প্রায় গোলাকার অংশকে নিউক্লিয়াস বলা হয়, যেটা কোষের কি হয়? জৈবনিক কাজে সাহায্য করে। সব যে মানে আমাদের যে বায়োলজিক্যাল বা সব যে জৈবনিক কাজ মানে এই মানে অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, বিপাক করা, জৈবিক কাজ যেগুলো হয় সেগুলো নিয়ন্ত্রণে সাহায্য করে। কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। 1831 কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং আবিষ্কার করেন। নিউক্লিয়াসই সম্পূর্ণ কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাই একে বলা হয় কোষের মস্তিষ্ক। কি করে? কোষের সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে, যে বিভিন্ন ধরনের যে কাজকর্ম হচ্ছে, কোষের যে কাজ হয় সেগুলোকে কন্ট্রোল করে বলে তাকে নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক আমরা বলে থাকি। আচ্ছা, 4টি অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত হয়: নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। 4টে অংশ থাকে: নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। মেনলি 4টে অংশ নিয়ে, বা নিউক্লিয় জালিকা আমরা ক্রোমাটিন জালিকাও বলে থাকি, এই 4টে অংশ নিয়ে আমাদের নিউক্লিয়াস গঠিত হয়। এবার এই 4টে অংশ যে রয়েছে, এই 4টে অংশ সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসকে ঘিরে যে পর্দা থাকে তাকে নিউক্লিয় পর্দা বলি, যেটা জেনারেলত হয় দ্বিস্তরীয় আবরণ। ওকে, কি কি নিয়ে গঠিত? প্রোটিন এবং ফ্যাট, স্নেহ পদার্থ নিয়ে গঠিত। এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই দ্বিস্তরীয় পর্যায়ে দুটি স্তরের মধ্যবর্তী স্থানকে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বা পেরিনিউক্লিয়ার ছিদ্র হিসাবে আমরা বলে থাকি। এরকম নিউক্লিয়াসের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। কি হয়? দুটো পর্দার মধ্যে অন্তর্বর্তী স্থান থাকে, সেটাকে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলা হয়। যেহেতু দ্বিস্তরীয় পর্দা, দুটি স্তরের মধ্যবর্তী অংশ থাকে, সেটাকে আমরা পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলি। আর নিউক্লিয় ছিদ্র থাকে, সেই নিউক্লিয় ছিদ্র নিউক্লিয় পর্দার গায়ে থাকে, একে নিউক্লিয় ছিদ্র বলি। এটা কি করে? দুটো কোষের মধ্যে সংযোগ সাধনে সাহায্য, মানে এই কোষ থেকে এই কোষের মধ্যে যে মানে বিভিন্ন যে বস্তু আদান প্রদানে নিউক্লিয় ছিদ্র সাহায্য। তার মানে ছিদ্রের মধ্যে দিয়ে সবকিছু চলে যাবে এরকম না, খুব ছোট ছিদ্র, জেনারেলি তরল বা কিছু ধাত্র তার মধ্যে দিয়ে যেতে পারে। সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় পর্দা, খুব গুরুত্বপূর্ণ নিউক্লিয় পর্দা। এরপরে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম কি? নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধ তরল স্বচ্ছ পদার্থকে নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম বলা হয়ে থাকে। নিউক্লিয় প্লাজম সাইটোপ্লাজমের তুলনায় অনেক বেশি দানাদার আর জেলি আকৃতি হয়ে থাকে। আর হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি? নিউক্লিয়াসের যে ছোট এবং অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায়, ঠিক আছে, ছোট হয় কিন্তু অধিকতর, তাকে নিউক্লিওলাস বলা হয়। প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। সাধারণত যেসব কোষের প্রোটিন সংশ্লেষ হয় না সেসব কোষে নিউক্লিওলাস থাকে না। কিছু কোষ থাকে প্রোটিন সংশ্লেষ হয় না, সেসব কোষে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। ঠিক আছে, যেসব কোষে প্রোটিন সংশ্লেষ হয় না সেসব কোষে নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয়াসের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউক্লিয় জালিকা, যেটাকে ক্রোমাটিন জালিকা আমরা বলে থাকি। নিউক্লিয়াসের ভেতরে জালিকার মতো কিছু তন্তু আমরা দেখতে পাই। তন্তু গঠিত এই জালিকাকে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা হচ্ছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোম নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট হয়, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ, ক্রোমোজোম গঠিত হয় কি দিয়ে? গঠিত হয় কোথা থেকে? নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি হয়। কি দিয়ে গঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। স্থানটাও গুরুত্বপূর্ণ, নিউক্লিয় জালিকা, নিউক্লিয়াসের কোন অংশ থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়? নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, এরকম অপশন দেবে। ঠিক আছে, তার মধ্যে ক্রোমোজোম মনে রাখবে নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি হয়, যেটা সব প্রজননশীল হয়। সব প্রজননশীল মানে নিজের মধ্যে প্রজনন করতে পারে, মানে বাড়তে পারে। সব প্রজননশীল হয়, সূত্রাকার অংশ জীবের বংশগত বৈশিষ্ট্য গ্রহণ করে। এটা গুরুত্বপূর্ণ। ক্রোমোজোম আমরা বলি যে জিন ক্রোমোজোমের মধ্যেই কি থাকে, যেটা কি হয়? প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে। মানে
পরিব্যক্তি মানে অভিব্যক্তি, পরিব্যক্তি হয়। প্রকরণ, বিবর্তন মানে মানুষ প্রথমে কেমন ছিল, তারপর এখন আস্তে আস্তে মানুষের ডেভেলপমেন্ট যে হয়েছে তার জন্য ক্রোমোজোম দায়ী। এবার প্রতিটি ক্রোমোজোমের মধ্যে, রাসায়নিকভাবে প্রতিটি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে এবং হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, আরএনএ এবং হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে, ডিএনএ, আরএনএ এবং নন হিস্টোন, হিস্টোন ও নন হিস্টোন প্রোটিন দেখতে পাচ্ছে। এবার কাজের ধরন অনুযায়ী ক্রোমোজোম দু ধরনের হয়, একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। আচ্ছা, যেসব ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে আমরা বলি অটোজোম। মানে আমাদের বডি কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে, সেগুলো আমাদের যে টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে তার মধ্যে 22 জোড়া থাকে অটোজোম। 22 জোড়া মানে 44টা। ঠিক আছে, মানুষের 23 জোড়ার মধ্যে 22 জোড়া থেকে অটোজোম, মানে সমস্ত দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। সেই সেক্স ক্রোমোজোম দু প্রকার হয়, এক্স আর ওয়াই। এবার এখান থেকে কি হয়, আমাদের যে লিঙ্গ নির্ধারণ হয়। এবার কি হয়, যদি মহিলা হয় তাহলে হয় এক্স এক্স, জোড়া বলেছে তাহলে এক্স এক্স মানে এক জোড়া, মানে সেক্স ক্রোমোজোমে এক জোড়া, তাহলে কি মহিলা হয়। আর এক্স ওয়াই যদি হয় তাহলে সেটা পুরুষ হয়। এবার যখন ক্রসিং ওভার হয়, এক্স এক্স হিসেবে এলো আর এক্স ওয়াই এলো, এক্স এক্স থেকে হলো এক্স এক্স আর এদিকে এক্স ওয়াই থেকে হলো এক্স আর ওয়াই। এবার যদি এর একটা এক্স এর সাথে মিশে তাহলে হবে এক্স এক্স মানে মহিলা হবে, আর যদি এর একটা এক্স এর ওয়াই এর সাথে মিশে তাহলে হবে এক্স ওয়াই একটা ছেলে হবে। তাহলে সম্পূর্ণভাবে মানে ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে পুরুষের ওপরে। ঠিক আছে, সেটা টোটালি ডিপেন্ড করে পুরুষের ওপর, মেয়েদের ওপরে কোনো কিছু ডিপেন্ড করে না। তবুও আগে কি হতো, প্রাচীন যুগ থেকে কি হয়, যদি মেয়ে হয় তার জন্য দায়ী মহিলাদের করা হয়। ঠিক আছে, তার কারণ মহিলাদেরকে উইক মনে করা হয়, সেই কারণে যা হয় যে মহিলা যেহেতু মেয়ে হচ্ছে তার মানে হচ্ছে তার আবার একটা বিয়ে করতো। ঠিক আছে, তারপর কিন্তু সে পুরুষ আবার বিয়ে করলে আবার তারা হয়তো মেয়েই হচ্ছে আবার ছেলেও হতে পারে, কারণ এগুলো অ্যাক্সিডেন্টাল ব্যাপার, কি হবে না হবে সেটা বলা মুশকিল ব্যাপার। ওকে, এবার এই যে এর মধ্যে তো ডিসাইড হলো, এই জন্য কি হয়, কারো ছেলে বা মেয়ে হলেও সবসময় যে টোটালি ডিফারেন্ট হয়ে যায় সেরকম নয়। একজন লোকের ছেলে হলেও দেখো তার মধ্যে হয়তো মানে ইনহেরিটেন্স কিছু জিনিস থাকে, সাপোজ ধরো নাচ করতে, বা চোখ, জেনারেলি চোখ হয়, নাক, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ধরো গায়ের রং, যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সব কিন্তু অটোজোমের উপর হয়। মানে যদি ছেলেও হয় তার চোখ কিছুটা বাবা মা মায়ের মতো হয়, নাক বাবা বা মায়ের মতো হয়, গায়ের রং বাবা মা মায়ের মতো হয়ে থাকে। এবার সে তারপরে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, ডিপেন্ড করে না। তবে টোটালি তার স্ট্রাকচার বাবা মার অটোজোমের উপর ডিপেন্ড করছে, কিন্তু সেক্স ক্রোমোজোমে তার শুধু মানে তার যে লিঙ্গ সেটা নির্ধারণ। ওই জন্য অনেক সময় বলে দেবে আরে তুই ছেলে হতে হতে মেয়ে হয়ে গেলি, তার কারণ তার মধ্যে বেশিরভাগ বাবার অটোজোমের বৈশিষ্ট্য এসেছে। বা অনেক সময় কি হয় যে বাবা বা মা দুজনেই অ্যাথলিট, তাহলে তার যে ছেলে হয়, ছেলে বা মেয়ে যেই হোক সে অ্যাথলিট হওয়া খুব ইজি হয়। তার কারণ কি, তাদের অটোজোম সেখান থেকে বহন করছে, বৈশিষ্ট্য বহন করে। অনেক সময় নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় হয়ে থাকে। এবার লিঙ্গ নির্ধারণ ছাড়াও এটা কিন্তু সবসময় ভালো যে সেটাও নয়, বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা, হিমোফিলিয়া মানে রক্তাল্পতা, এগুলোকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হয়। এগুলো জেনারেলি বর্ণান্ধতা বা হিমোফিলিয়া এগুলো এক্স ক্রোমোজোম থেকে হয়ে থাকে। ওই জন্য এর জন্য দায়ী করা হয়, হিমোফিলিয়া বা বর্ণান্ধতার জন্য, বিশেষ করে হিমোফিলিয়ার জন্য দায়ী করা হয় মহিলাকে। ঠিক আছে, যেটা আমাদের যেটা টেস্ট করতে বলা হয় থ্যালাসেমিয়া। ঠিক আছে, তবে এটা ছেলে বা মানে বাবা বা মা দুজনের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু যেহেতু থ্যালাসেমিয়া এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেই জন্য এটাকে জেনারেলি মেয়েদের ক্ষেত্রে এটা বলা হয়। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়, পুরুষদের কানের লতিতে চুল হয়। ঠিক আছে, কানের লতিতে চুল হয়, সেটা জেনারেলি যদি তার বাবার থাকে তো বাচ্চা বা ছেলের এটা হওয়াটা স্বাভাবিক হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। নিউক্লিয়াস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, নেক্সট, নিউক্লিয়াসের যে ক্রোমোজোমের সংখ্যা। এবার কি বলেছে, ক্রোমোজোমের প্রজাতির অন্তর্ভুক্ত প্রত্যেকটি জীবের কোষে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট বা ধ্রুবক থাকে। মানুষের দেহকোষে 23 জোড়া হয়, অর্থাৎ 46টা, একটু আগেই বললাম 46 বা 23 জোড়াটা হয়ে থাকে, বা আমরা এটা জেনেছি আগে থেকে। এখান থেকে 22 জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম।
ড্রসোফিলা, খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ড্রসোফিলা নামক মাছের ক্রোমোজোমের সংখ্যা 4 জোড়া, মানে 8টা। ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা 12 জোড়া। গম গাছের ক্রোমোজোমের সংখ্যা 21 জোড়া। পরীক্ষায় এরকম কোশ্চেন আছে, ঠিক আছে, মাথার মধ্যে রাখতে হবে। যেগুলো এখানে বলা আছে আরো আছে, বাট এগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা এক্সামে আসে। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হয় দ্বিগুণ সেটে। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হয় দ্বিগুণ সেটে। জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা একটি সেটেই থাকে। দেহকোষে ক্রোমোজোমের সংখ্যাকে যেহেতু দ্বিগুণ সেটে হয়, সেই জন্য এটাকে আমরা ডিপ্লয়েড বলি, যেহেতু দ্বিগুণ হয়। আর ক্রোমোজোমের ক্ষেত্রে যেহেতু এটা এককভাবে হয়, সেই জন্য এটাকে হ্যাপ্লয়েড বলি। এই জন্য হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে বলা হয় জিনোম। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে যদিও বুঝতে পারছো আশা করি, যদি না বুঝতে পারে বলছি। দেহকোষে যে ক্রোমোজোম গুলো হয়, এই যে 22 জোড়া যখন আসে, তখন কি হয়, হয়তো তার বাবার হয়তো ক্রোমোজোম আছে, তারপর ধরো এরকম একটা, তারপর ধরো এবি, আমি জাস্ট জেনারেলি নাম দিচ্ছি এবি, আর মায়ের একটা ক্রোমোজোম অটোজোমের মধ্যে আছে সিডি। এবার এরকম নয় যেখান থেকে এ একটা ভেঙে গেল, বি একটা ভেঙে গেল, এখানে সি একটা ভেঙে গেল, ডি একটা ভেঙে গেল, এবারে এ আর সি হয়ে গেল, না এরকম ব্যাপার হয় না, বা বি আর ডি হয়ে গেল, বা এ আর মানে এরকম এরকম কিন্তু হয় না, ঠিক আছে। যখন অটোজোমের ক্ষেত্রে এরকম ব্যাপারটা হয় না। অটোজোমের ক্ষেত্রে কি হয়, এবিসিডি যদি আসে, তাহলে যখন ক্রসিং ওভার হয়, ঠিক আছে, এবিসিডি আছে, বাবার এবি, মায়ের সিডি, তারপর বাবার আছে ইএফ, মায়ের আছে জিএইচ, ঠিক আছে। এবার যখন ক্রসিং ওভার বা যখন বাচ্চার এ হবে, তখন হয়তো বাবার কাছ থেকে এবিটা এলো, মায়ের কাছ থেকে জিএইচটা এলো। প্রথম এবি আর সিডির মধ্যে থেকে বাবার এবি সিলেক্ট হলো, মায়ের এখান থেকে জিএইচ সিলেক্ট হলো। তাহলে কি হবে, বাচ্চার মধ্যে বাবা মায়ের দুজনেরই বৈশিষ্ট্য আসবে। কিন্তু যদি বাবার এমনও হতে পারে এবি এলো, আবার ইএফ এসে গেল বাচ্চার মধ্যে, তাহলে বাবার মধ্যে মানে বাচ্চার মধ্যে বাবার অটোজোমটা বেশি আসছে, হতে পারে। কিন্তু এখানে এরকম ভাগটা হয় না। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে আমার কাছে আমার কথাগুলো? ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কেন বলছে? আর সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে কিন্তু এক্স এক্স আর ওয়াই ওয়াই আছে, এক্স ওয়াই আছে, এটা কিন্তু টোটালি ভেঙে গেল, এক্স এক্স হয়ে গেল, এক্স ওয়াই হয়ে গেল, এটা ভেঙে গেল, দ্যাট ইজ কল্ড হ্যাপ্লয়েড। কিন্তু এখানে যেহেতু ভাঙছে না, সেই জন্য দ্যাট ইজ কল্ড ডিপ্লয়েড। ক্লিয়ার হলো? বুঝতে পারছি টোটাল? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এবার আচ্ছা, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ আমরা বলেছি, ভাগগুলো আমরা আগের দিন পড়েছি। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আরো এক্সট্রা লিখে দিচ্ছি। আচ্ছা, যেমন সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিমের কোষ, সবচেয়ে বড় কোষ। সবচেয়ে ছোট কোষ কোনটা? মাইক্রোপ্লাজমা গ্যালিসেটিয়াম হচ্ছে সব থেকে ছোট কোষ। আর দীর্ঘতম কোষ হচ্ছে কোনটা? স্নায়ু কোষ হচ্ছে দীর্ঘতম। মানবদের সবচেয়ে বড় কোষ হচ্ছে স্ত্রী ডিম্বাণু, সেটা সবচেয়ে বড় মানবদের কোষ। আর ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু, পুংগ্যামেট বা শুক্রাণু। মানব দেহের নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকাতে এবং অনুচক্রিকাতে কোনো রকমের নিউক্লিয়াস থাকে না। ওকে, এবার এবার আমি কিছু এক্সট্রা জিনিস লেখাচ্ছি, সেগুলো একটু নোট ডাউন করে নাও। প্রথম কথা, প্রথম জিনিস একটা লেখো, সেটা হচ্ছে কি সিস্টোলিথ। সিস্টোলিথ, সিস্টোলিথ কি লিখে রাখো। সিস্টোলিথ বলা হয় কোষের মধ্যে, যখন কোনো কোষের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেটের, কোষের মধ্যে ক্যালসিয়াম কার্বোনেটের কেলাস, কোষের মধ্যে যদি ক্যালসিয়াম কার্বোনেটের কেলাস থাকে, তখন তাকে বলা হয় সিস্টোলিথ। আর র্যাফাইডস বলা হয় কাকে? র্যাফাইডস, রয় জফলা আকার, ফয়াকার, হস্যই দন্তেশ্ব, র্যাফাইডস। র্যাফাইডস হচ্ছে কি, যদি কোষের মধ্যে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস, ক্যালসিয়াম অক্সালেটের কেলাস, তাকে আমরা র্যাফাইডস বলছি। সিস্টোলিথ কি, যদি ক্যালসিয়াম কার্বোনেটের কেলাস থাকে, দ্যাট ইজ কল্ড সিস্টোলিথ। আর যদি ক্যালসিয়াম অক্সালেটের কেলাস থাকে, তখন তাকে বলবো র্যাফাইডস।
আচ্ছা আচ্ছা, নেক্সট এবার লিখে রাখো টোনোপ্লাজম কি? টোনোপ্লাজম টোনোপ্লাজম কি? টোনোপ্লাজম হচ্ছে যখন আমরা কোষের মধ্যে ভ্যাকুওল বা কোষ গহ্বর পড়েছি, ঠিক আছে? কোষের যখন ভ্যাকুওল, কোষের ভ্যাকুওলের চারপাশে কোষ গহ্বর থাকে, ভ্যাকুওলের চারপাশে যে সাইটোপ্লাজম, যে সাইটোপ্লাজম দেখা যায় তার বিশেষ নাম হচ্ছে টোনোপ্লাজম। ভ্যাকুওলের চারপাশে যে সাইটোপ্লাজম দেখা যায় তাকে বলা হয় টোনোপ্লাজম। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে যে উদ্ভিদের তো লাইসোজোম নেই, উদ্ভিদের লাইসোজোম কোন অঙ্গাণুটাকে বলা হয়? উদ্ভিদের লাইসোজোম, দেখো উদ্ভিদের লাইসোজোম বলা হয় স্ফেরোজোমকে। স্ফেরোজোম, উদ্ভিদের লাইসোজোম বলা হয় স্ফেরোজোমকে। স্ফেরোজোমকে বলা হয় উদ্ভিদের লাইসোজোম। আচ্ছা, আমাদের যে ফেরোজোম। স্ফেরোজোম, দন্তেশ্বয় ফয়কার স্ফেরোজোম, দন্তেশ্বয় ফয়কার রয়কার বর্গজয়কার স্ফেরোজোম, স্ফেরোজোমকে উদ্ভিদের লাইসোজোম বলা হয়। আচ্ছা, এবার কোষের কি হয়, একটা টাইম স্প্যান থাকে যে এত বছর এই টাইম পরে কোষ মারা যায়, তার আবার নতুন কোষ তৈরি হয়। সবচেয়ে বেশি দিন, সবচেয়ে বৃহৎ জীবনকাল, সবচেয়ে বৃহৎ জীবনকাল কোন কোষের রয়েছে? গেস করতে পারবে? মানুষের মেমোরি কোষ, ঠিক আছে? আমাদের যে মেমোরি সেলগুলো হয়, সেই মেমোরি সেলগুলো সব থেকে বেশি দিন বাঁচে, সব থেকে বেশি দিন আছে, কারণ কারো যদি কম থাকে তাহলে সে তাড়াতাড়ি ভুলে যাবে, ঠিক আছে? এরকম ব্যাপার আর কি, যাই হোক। আচ্ছা আচ্ছা, প্রোটিন ফ্যাক্টরি আমরা আলোচনা করেছি রাইবোজোমকে, আত্মঘাতী থলি আমরা আলোচনা করেছি লাইসোজোমকে, আর শক্তি হাওয়ার বা পাওয়ার হাউস আমরা বলেছি মাইটোকন্ড্রিয়াকে, আর কোষের মস্তিষ্ক আমরা বলেছি নিউক্লিয়াসকে, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ দেহের সবচেয়ে বড় কোষ কি? যেমন মানব দেহের সবচেয়ে বড় কোষ ডিম্বাণু, উদ্ভিদ দেহের সবচেয়ে বড় কোষ, উদ্ভিদ দেহের সবচেয়ে বড় কোষ কোনটা? এনি গেস? উদ্ভিদ দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু। স্ক্লেরেনকাইমা আমরা পড়বো, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এরেনকাইমা, তারপরে স্ক্লেরেনকাইমা তন্তু উদ্ভিদ দেহের সবচেয়ে বড় কোষ। বলো, এত যদি লেখা হয় বলো, তারপরে এগোবো। হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ। নেক্সট। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এবার লেখো বহু নিউক্লিয়াস। এবার উদ্ভিদের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, সেরকম বহু নিউক্লিয়াস যুক্ত, বহু নিউক্লিয়াস যুক্ত, ঠিক আছে? বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ কে কি বলা হয়? আর বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে কি বলা হয়? সেম জিনিস, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট।
সিনোসাইট। আর বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে কি বলা হয়? সিনসিটিয়াম। হ্যাঁ, সিনসিটিয়াম। ভেরি গুড। সিনোসাইট আর সিনসিটিয়াম। এরপর তো সিনসিটিয়ামটা কোথায় থাকে? জেনারেলি এটা আমাদের পেশি কোষে থাকে। ঠিক আছে, পেশি কোষে থাকে আমাদের এটা। আচ্ছা, আর কি? আচ্ছা, না ঠিক আছে, মোটামুটি এগুলোই আমাদের হলো।